এত দূর আসা খুব একটা সহজ ছিল না। টাকা যতই থাকুক না কেন, নিজের জ্ঞানই ছিল আসল। সবার আগে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, তারপর ধৈর্যশীল হতে হবে, তারপর কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে থাকা যাবে না। আজকে যে জীবনটা তুমি উপভোগ করছো, হয় সেই জীবন কারোর কাছে স্বপ্ন, এটা ভেবে কখনো হতাশ হবে না। বেশ কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে করতে দেখি দরজার সামনে আসিফ স্যার দাঁড়িয়ে আছেন। মুচকি হাসি দিয়ে বললাম, স্যার আসুন আসুন, আপনি বিজি ছিলেন তাই আমি ওদের খানিকটা ক্লাস নিয়েছি, এবার দায়িত্ব আপনার। ম্যাডাম, আপনার নাম কি? ক্লাস করতে আমাদের সবার ভালো লেগেছে। যদি আবার কখনো আসেন তবে আরও একবার আমাদের ক্লাস নেবেন। অবশ্যই, কেন নিব না। আমার নাম মেহেক মির্জা। সবাই আশ্চর্য হয়ে বলল, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের নামের শেষে মির্জা আছে। হ্যাঁ, কারণ আমি তোমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে। আমির মির্জার একমাত্র মেয়ে মেহেক মির্জা। সবাই অবাক হলেও খুশি হলো, কিন্তু আসিফ স্যার আহাম্মকের মতো তাকিয়ে রইলেন। বেরিয়ে আসলাম ক্লাসের বাইরে। তখনই আসিফ স্যার ডেকে বললেন, মেহেক প্রিন্সিপাল স্যারের মেয়ে, কিন্তু কোনো দিন তো কলেজের কাউকেই বলনি তোমার বাবাকে। হ্যাঁ স্যার, কিন্তু বলিনি কারণ আমি চাই না সবাই আমাকে এই কলেজে প্রিন্সিপালের মেয়ে বলুক। আমরা তোমাকে মধ্যবিত্ত ঘরের মেয়ে ভেবেছিলাম। হ্যাঁ, সেই জন্যই আমাকে গোটা কলেজ অপমান করেছিল। সরি মেহেক, যদি পারো আমাদের ক্ষমা করে দিও। বলেই স্যার মাথা নিচু করে চলে গেল। আমি চলে যাচ্ছিলাম, তখন কেউ একজন বলে উঠল, রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, যখন সত্যিকার কাউকে ভালোবাসবে তুমি চেয়েও তার মন্দ চাইতে পারবে না। সে যাই করুক না কেন তুমি চাইবে সে যেন চির সুখটাই পায়। আর সেই পিচ্ছি মেয়েটা অনেক বড় হয়ে গেছে। পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম মাহিত স্যার। কি বললেন আপনি? আপনার নাটক আপনি বন্ধ করুন। এখন দেখছি রোমিও হওয়ার শখ জাগছে। দুই হাত পকেটে গুজে। দোষ কি, তাতে হলাম না? না হয় শান্ত দৃষ্টিতে তাকে মনে হয় 1000 বছর পর দেখছি, চোখ দিয়ে পুরো মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আগে কখনো সেভাবে ভালো করে দেখিনি। আজকে একটু বেশি সুন্দর লাগছে মায়াবনী। সুন্দর লাগছে শোনার সাথে সাথে মনে হলো কেউ এসে আমার কানে বাড়ি দিচ্ছে। আপনার অভিনয়গুলো বন্ধ করুন, অসহ্য বিরক্তিকর, যত সব উটকো ঝামেলা। অভিনয় সেটা আমি পারি না, আমার মনের কথা বলে দিই। আমাকে বাকিদের মতো ভাবলে ভুল করছো। আমি যথেষ্ট স্পষ্টবাদী, সেটা সবার সাথেই। একটা বিষয় কি জানো, মেয়েরা ছেলেদের ভেঙে নতুন করে গড়ে তুলতে পারে, বুঝিনি সেটা। আজ নিজে বুঝতে পারলাম, তখন তোমাকে বোঝাতে পারলাম না। তবুও তোমাকে দোষ দেব না। আমি অপেক্ষায় থাকবো যেদিন তোমার মনে আমার জন্য একটু জায়গা তৈরি হবে। উটকো ঝামেলা বলছো, আবার দেখো কখনো প্রাণ ভেবে নিও না। ননসেন্স। বুঝতে পেরেছি অনেক রাগ হচ্ছে। যতক্ষণ থাকবো ততক্ষণ জ্বালাবো। সারা গায়ে আগুন জ্বলছে মাহিত স্যারের কথায়। সেখানে এক মুহূর্ত না থেকে বেরিয়ে আসলাম। যেতে যেতে ভাবছি কালকে সবার সেই মুখগুলোর কথা। যখন স্টেজে উঠলাম সবাই যেভাবে তাকিয়েছিল দেখে আমার আনন্দ হচ্ছিল। বিশেষ করে সকল শিক্ষকরা যারা আমার সাথে নিকৃষ্টতম ব্যবহার করেছে। এরা শিক্ষক হয়ে এমন ব্যবহার করেছে তা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। অথচ তাদের এক সময় চোখের মণি ছিলাম, কিন্তু সামান্য কারণে যে রূপ দেখিয়েছে তাতে আমি বিস্মিত। এক একজনের মুখটা দেখার মতো ছিল। বেশ অনুশোচনা দেখা যাচ্ছিল। সব থেকে বেশি আনন্দ হচ্ছিল মাহিত স্যারের হা হয়ে থাকা মুখটা। মনে হয় সে এক অদ্ভুত জগতে চলে এসেছে। আমার যে তখন কি হাসি পাচ্ছিল, আবার রাগ হচ্ছিল, কারণ এই লোকটা আমার সব স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। আমি একে কোনো দিন ক্ষমা করব না। এখন বর্তমানে ওনার সাথে বিয়ে হতে পারে, কিন্তু সেই দিনের ক্ষমা কোনো দিন হবে না। আমার আত্মাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর আজ এসেছে সদ্য বিবাহিত স্বামীরূপে। দেখলে ঘৃণা হয়। সেই চোখটা আজও ভুলিনি আমি। চলে যাচ্ছি। আর সে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে দাঁড়িয়ে কি সুন্দরভাবে আনন্দের সহিত দেখছিল। তখন খারাপ ছিল আমার দিনটা, কিন্তু এখন সময় খারাপ হয়েছে মাহিত স্যারের। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজকে সকল বিজ্ঞানী নামকরা প্রফেসররা চলে যাবে, তাই তাদের এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসলাম। তাদের সাথে হ্যামিল্টনও চলে যাবে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। সবাই বেশ কলেজ এবং দেশের প্রশংসা করলো। সবাইকে বিদায় দিয়ে আসতে আসতে লেট হলো। সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে যাব, তখন মা বলে উঠল, মেঘ, দাঁড়াও। কি বলো মা? এতদিন অনেক কিছু দেখেছি, কিন্তু আমি কোনো কথাই বলিনি। তোমাদের বাবা মেয়ের মধ্যে আমি ঢুকিনি, তো এবার আর না বলে পারলাম না। কি বলবা বলো? তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমি কি বলবো, তাহলে শোনো।
তুমি যা শুরু করেছো মেহেক, সেটা তোমার সাথে যায় না। কেন তোমার বাবার সাথে বাজে ব্যবহার করছো? ও এই ব্যাপার, একটা মেয়ে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারে? আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে, আর তোমরা যে ছেলের সাথে বিয়ে দিয়েছো তার জন্য আমাকে সারা কলেজ বহিষ্কার করে দেওয়া হয়েছিল। সবাই আমার যে বাজে ব্যবহার করেছে তা আমি আজও ভুলিনি। আমার মস্তিষ্ক বারবার মনে করিয়ে দেয় সে জঘন্য অতীত, সবার ঘৃণা ভরা দৃষ্টি। সত্যি কথা বলতে জানো, তোমরা বুঝতে পারোনি। এটা ভেবো না যে নিজেকে এতটা ওপেনলি ভাবে উপস্থাপন করি বলে তুচ্ছ ভেবো না। যা ভাবছো সেটা ভুল। আমি আজও বেঁচে সেটা তোমাদের সবার ভাগ্য। আর আমাকে ওই ছেলের সম্পর্কে একটা কথাও বলবে না। নিজেদের ইচ্ছেগুলো অনেক চাপিয়েছো, আমি মেনেও নিয়েছি, এখন আর চাপিও না। বাবার সাথে যা করেছি তার জন্য দুঃখিত। দিনে দিনে অনেক বেড়ে গেছো দেখছি। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে আসলাম নিজের রুমে। বুঝি না সবাই খালি আমাকেই দোষ দিচ্ছে। আমাকে বোঝার ক্ষমতা কারণ নেই। যখন কারণ নেই তখন ফিরে যাব বিদেশে, আর এক মুহূর্তও নয়, অনেক হয়েছে। এদিকে মেহেক চলে আসায় আনোয়ারা বেগম বারবার চিৎকার করে বলছে, মেহেক, তুমি কিন্তু ঠিক করছো না। জামাইয়ের সাথে যা করছো তার জন্য পস্তাতে হবে। আজ বুঝো না ঠিকই, কিন্তু পরে যখন বুঝবা তখন কেঁদেও খুল পাবা না। তিনি বকবক করতে করতে রান্নাঘরে চলে গেলেন। এদিকে মেহেককে আসতে দেখে আশিকও পিছু পিছু গেল মেহেকের রুমে। গিয়ে দেখে মেহেক ভিডিও কনফারেন্সে আছে, সামনে ল্যাপটপ নিয়ে বসা। বেশ ভালোই খোশগল্পে মেতে আছে, যেখানে কয়েকজন মেহেকের কলিগ। ঘণ্টাখানেকের মধ্যে তাদের কনফারেন্স শেষ হলো। ততক্ষণ আশিক দরজায় দাঁড়িয়েছিল। ল্যাপটপ বন্ধ করে পাশ ফিরতে দেখলো আশিককে। কর্কশ কণ্ঠে বলল, কি হলো, তুমি এখানে আমার রুমে কি করছো? এগিয়ে এসে মেহেকের হাত দুটো ধরে আশিক বলল, আই এম সরি মেহেক, তখন আমার কোনো উপায় ছিল না। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। আমার হাত ছাড়ো বলেই ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে নিলাম। আমাকে কি তুমি হাতের পুতুল ভেবেছো যে যেমন খুশি নাচাবে আর আমি নাচবো? তাই না? এত রেগে কেন যাচ্ছ? আমার রাগটাই স্বাভাবিক নয় কি? তোমার স্ত্রীর কাছে যাও, যে এসেছে, নাটক বন্ধ করো। বলার সাথে সাথেই আশিক পা জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দিও। যাও, ক্ষমা করে দিলাম, কিন্তু এই যন্ত্রণা প্রতি মুহূর্তে অনুভব করবা। আমাকে এই দুনিয়ায় আর পাবা না। চলে যাও, তোমার জন্য অপেক্ষা করছে তোমার সন্তান আর স্ত্রী। ভালো থেকো। এটা ভেবো না সত্যি ক্ষমা করেছি, কারণ তুমি ক্ষমার অযোগ্য। তোমার পরিবারের কথা, তোমার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে ক্ষমা করেছি। ওদের ভালো রেখো, তাতেই হবে। আমি চাই না আমার জন্য তোমার পরিবারে কোনো প্রভাব ফেলুক। তখনই ওর মেয়ে মেঘলা আশায় কিছু বলতে পারলো না। আকাশ চলে গেল, তার মধ্যে মা বাবা দুজনেই আসলো। নাইদের মা একটু অসুস্থ, তোকে দেখতে চাইছি, চল আমাদের সাথে। কি? আমি কোথাও যাব না। বারবার আমি তোমাদের ইচ্ছা মানতে রাজি নই। রাজি নয় মানে কি মেহেক? উনি তোমার শাশুড়ি হন, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আছে, আর তোমার তার ছেলের সাথে বিয়ে হয়েছে। এত তো যেতেই হবে, মানো বা না মানো, চলো আমাদের সাথে। তখনই মা জোর করে নিয়ে গেল মাহির স্যারের বাড়িতে। একটা আলিশান ফ্ল্যাট। আমি রাগে থরথর করে কাঁপছি, মনে চায় সব কিছু ভেঙে চুরমার করে দেই। মাহির স্যার ফ্ল্যাটের সদর দরজায় দাঁড়িয়ে আছে। আজকে যা হোক একটা কিছু করেই ছাড়বো না কাউকে, সব শেষ করে দিব। চোখ রাগে লাল হয়ে গেছে। হঠাৎ ভাবনার ছেদ ঘটিয়ে অপর পাশ থেকে বলে উঠল, তুমি এসে গেছো? আপনি? হ্যাঁ আমি, আমার বাড়িতে আমি থাকবো, তাহলে অন্য কাউকে আশা করেছিলে নাকি? এর গা জ্বালানো হাসি দেখে রাগে মেজাজটা গরম হয়ে গেল। আবারও বলল, তোমাকে রেগে গেলে একদম বউ বউ লাগে। লুচ্চামি একটু বন্ধ করুন। এখন তো আমার আপনার উপর সন্দেহ হচ্ছে। তাহলে সেদিন একটা মেয়ে দেখে ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়েছেন? সেটা তুমি হলে সমস্যা নেই, একটু লুচ্চা হওয়াই যায়, আফটার অল ওয়াইফ যখন। আমাকে সবার সামনে খারাপ বানিয়ে এত সাধু সাজছেন? বাহ বাহ, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। মানুষ এতটা নীচ কিভাবে হতে পারে? অন্য কেউ হলে এতদিনে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। আপনি লাজ লজ্জা ভুলে আমার ঘরে চেপে আছেন। অসহ্য, বিরক্তিকর। আপনার মতো একটা মনুষ্যত্বহীন মানুষকে বাবা কি দেখে পছন্দ করলো বুঝি না। বিরক্তির কণ্ঠে, বাবা কি দেখে যে যাকে তাকে তার রাস্তা থেকে তুলে আনে বুঝতে পারি না, যত সব।
এতক্ষণ দাঁত কামড়ে নিজের সব রাগ কন্ট্রোল করছে মাহিদ। একটা ভুলের জন্য মেহেক যখন পারছে তখন অপমান লাঞ্ছনা করেই যাচ্ছে, একবার ওর দিকটা ভেবে দেখছে না। খুব খারাপও লাগছে। একদিন এই মেয়েটার খুব মায়ায় পড়েছিল বলেই আজও মুখ বুজে সহ্য করছে। মেহেক একবারও ওকে মানুষ বলে গণ্য করছে না। সবটা সহ্য করছে বলে কি ওর নিজের আত্মসম্মান নেই? মেহেকের বিরক্ত লাগা মুখের ওপর বলে উঠল মাহিদ। মিনিমাম তোমার ভেতরে ভদ্রতা বোধটুকু নেই। আমাকে এতটা নিচু ভেবো না, খুব সহজে পেয়ে গেছো তাই তো কোনো দাম নেই। যদি আমার মতো কাছের মানুষটার জন্য স্ট্রাগল করতে হতো তবে বুঝতা। আমি এতটা খারাপ মানুষ নই। মানছি ভুল করছি, সে ভুলের শাস্তি ক্ষণে ক্ষণে পাচ্ছি। জানি কোনোদিন ক্ষমা হবে না, তবুও কি আমার সাথে থাকা যায় না? একটু কি বোঝা যায় না আমাকে? তোমার অন্ধকার জীবনে আলো হয়ে ফিরে আসবো। আমি বড্ড অসহায় মেহেক। মাথা নিচু করে বললাম, বেশ একটা শেষ আবদার, আমার প্রাণপ্রিয় জিনিসটা দিয়ে দাও। আর কখনো বিরক্ত করবো না, আর কখনো ফিরে আসবো না তোমার কাছে। বেশ একটা আবদার। বেশিক্ষণ সহ্য করতে না পেরে এড়িয়ে ভেতরে প্রবেশ করলাম। এর মধ্যে বরণ ডালা নিয়ে হাজির হলেন মাহিদের মা। তিনি বললেন, এ কি বৌমা, এইভাবে ভেতরে কেন প্রবেশ করছো? আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো, আর তুমি বরণের আগেই ভেতরে প্রবেশ করছো? এটা কিন্তু ঠিক না। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই, সরি, তাই এসবের প্রয়োজন নেই। এর মধ্যে আমার মা এসে বলল, মেহেক, তোমার শাশুড়ি সেই অসুস্থতার মধ্যেও বিছানা ছেড়ে উঠে এসেছেন শুধুমাত্র তোমাকে বরণ করে ঘরে তুলে বলে, আর তুমি এই উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আর বেআইন কিছু মনে করবেন না, আমার মেয়ে ছেলে মানুষই তো, তাই একটু ভুল করে ফেলেছে। আপনি ওকে বরণ করুন। মেহেক, যাও দরজার সামনে গিয়ে দাঁড়াও। আন্টি, আপনাকে কষ্ট করে কিছুই করতে হবে না, আপনি বরং বিশ্রাম নিন। চলুন আমার সাথে, আপনাকে কিছুই করতে হবে না এই অসুস্থ শরীর নিয়ে, বলে ওনার রুমে টেনে নিয়ে গেলাম। আর মা রেগে আগুন হয়ে আছে। রুমে গিয়ে আসার সময় মা আমাকে টেনে এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে মা, এমন করছো কেন? আমার কথা শোনো মেহেক, তুমি একবার ভেবে দেখো, ছেলেটার সাথে কেন আমরা তোমার বিয়ে দিয়েছি? ওর সাথে আমাদের কি কখনো চাই? কিন্তু চায় না। আমরা চাইলে ওর থেকে আরও বিত্তশালী ছেলের সাথে তোমার বিয়ে দিতে পারতাম, কিন্তু এই ছেলের ভালোবাসা সব কিছু হার মানিয়ে দিয়েছে। ও তোমাকে এতটাই সুখে রাখবে যা তুমি চিন্তাও করোনি। ওর সবটা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাহিরের সাথে তোমার বিয়ে দিব। তোমার ওই আশিকের মতো শতগুণ ভালো ছেলে, যার টাকা পয়সা দেখে নয়, তার মন দেখে তোমার প্রতি সীমাহীন ভালোবাসা দেখে বিয়ে দিয়েছে। বাবা মায়ের কাছে মেয়ে তার রাজকন্যা হয়ে থাকে, কিন্তু শ্বশুর বাড়ি থেকে চাকরির মতো। এই ছেলে তোমাকে তার রানী বানিয়ে রাখবে। এখনও সময় আছে, যত ভুল বুঝে বুঝে মিটিয়ে নাও। সরি মা বলেই সেই রুমের ভেতরে ঢুকে পড়লাম। রুমের ভেতরে দেখলাম মাহিদের বাবা আর আমার বাবা দুজনে গল্প করছে। মাহিদের বিছানায় বসে আছে, দেখে বোঝা যায় কোনো চিন্তায় ধ্যানমগ্ন আছে। সবার ধ্যান ভাঙিয়ে বললাম, বাবা আমি এখানে থাকতে পারবো না। এ কি মা, তোমার আমাদের বাড়িতে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা নেই বলতে পারো। তুমি যেমন পরিবেশে অভ্যস্ত সেরকম পরিবেশ এখানে নেই, কিন্তু মাহিদ শীঘ্রই সেটা করে ফেলবে। চিন্তা করো না, মাহিদ তোমার জন্য সব করবে। ওর উপর একটু ভরসা রেখো। এই কিছুদিনের মধ্যে আমাদের নতুন বাড়ি হয়ে যাবে। তুমি যেমন বাড়ি পছন্দ করো তেমনি তৈরি করেছে। আঙ্কেল একটা কথা বলি, বাবা যদি ওনার সাথে আমার বিয়ে না দিয়ে কোনো রাস্তার ভিখারির সাথে দিত তবু আমার কোনো আপত্তি থাকতো না। পৃথিবীতে সবার অবস্থান এক নয়, কোনো কাজে ছোট নয়। আমি সেই রকম উচ্চবিলাসী সম্পন্ন মানুষ নই। আপনাদের কোনো কিছুতেই আমার আপত্তি নেই। আপনার ছেলে মাহিদ স্যার না হয়ে যদি অন্য কেউ হতো তবে আমি হাসতে হাসতেও এই ছোট্ট পরিবারটাতেও গোটা জীবন পার করে দিতে পারতাম। বাবা মা কখনো সন্তানের খারাপ চান না। বাবা আমাকে সব সময় সব থেকে দামি জিনিসটা দিয়েছে। আজ হয়তো আপনার ছেলে মাহিদ স্যারকে তার কাছে দামি মনে হয়েছে বলে সে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু তার বোঝা উচিত ছিল তার মেয়ে সেই মানুষটিকে কখনো অ্যাকসেপ্ট করবে না যে তার জীবনটাকে বিষাক্ত করে দিয়েছে। অভিযোগটা আপনাদের কাউকে নিয়ে নয়, সেটা মাহিদ স্যারকে নিয়েই। সবার সাথেই আমার বোঝাপড়া আছে। আমার পক্ষে সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়। মেহেক, আই এম সো সরি ড্যাড, এটা আমার দ্বারা হবে না। আমি এই সম্পর্কে থাকতে পারবো না। এতদিন যা হয়েছে, যা করেছি তার জন্য দুঃখিত। আমার পক্ষে কখনো এই সম্পর্কে থাকা সম্ভব নয়। সেদিন ভুল আমি করেছি, না দেখে হুট করে বিয়ের মতো একটা সম্পর্কে জড়িয়েছি। ভুল যখন করেছি তখন শুধরেও নিব। ডিভোর্স চাইলেই দিয়ে দিতে পারতাম, কিন্তু ডিভোর্স পুরোপুরি কার্যকর হতে অন্তত 6 মাস সময় লাগবে। সেই 6 মাস আমার পক্ষে এটা মানা সম্ভব না। আমি বিদেশে চলে যাব, পারলে আমাকে ক্ষমা করবেন সবাই।
বাজে ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। দুহাত জোর করে আমাকে ক্ষমা করবেন। মাহিদের বাবা মা আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। কেন মা, মাহিদের সাথে কি তোমার কিছু হয়েছে যে তুমি এমন কথা বলছো? আমরা তোমাকে আমার ছেলের বউ নয় মেয়ে মনে করছি। এই অসুস্থ শরীর নিয়ে ও তোমার পছন্দের কত খাবার আমি রান্না করেছি, তুমি আমাদের ছেড়ে বিদেশে চলে যাবে? ওনার পাশে গিয়ে বসলাম। আমি আপনার রান্না অবশ্যই খাবো। আপনি আমাকে আপনার মেয়ে মনে করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ছেলের বউ মনে করবেন না। কি হয়েছে মা, তোমার সাথে আমার ছেলে কি করছে? না আন্টি, আমি চাই না আপনারা কষ্ট পান। এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। ধরে নিন না আমি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য নই। মাহিদ এসে বললো তোমার কি চাই? হ্যাঁ, তোমার সমস্যা আমার প্রফেসর হওয়াতে, যে আমি কলেজের শিক্ষক বলেই তোমার সাথে এমন একটা কাজ করতে পেরেছি। সমস্যা ওখানে থাকলে ওকে আমি আমার চাকরি ছেড়ে দিব। মাহিদ কি বলছো? সরি বাবা, আপনার মেয়েকে ভালো রাখতে আমার শখের চাকরিটা ছেড়ে দিতে হবে। শখের নারীকে পাওয়ার জন্য শখে সব কিছু ছাড়তে হবে। তাচ্ছিলের হাসি দিয়ে, এটা সম্পূর্ণ ভুল। শখের নারী হাসলেন। আমি কারো শখের নারী নই। বিয়ে হয়েছে বলে যা ইচ্ছা তাই করে যাবে, এটা মানতে আমি রাজি নই। আপনার জন্য আমার গোটা জীবনের লাল দাগ লেগে গেছে। কিভাবে মুছবেন সেই দাগ? কোনো দিন সম্ভব নয়। জীবনের যত দূর পর্যন্তই যাই না কেন, আপনাকে ক্ষমা আমি করতে পারবো না। সরি, ভালো থাকবেন। চাইলে আবার বিয়ে করেন, সমস্যা নেই, আমি বাধা দিব না। মেঘ, তুমি কি একটু বেশি করছো না? এটা সবার কাছে অস্বাভাবিক হতে পারে, কিন্তু এটা স্বাভাবিক নয় কি? এটা আমার জীবন, আমাকেই ভাবতে হবে। আপনার সাথে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। সেদিন তো আমি মরে যেতেই চেয়েছিলাম, কেন সেদিন আমাকে বাঁচালো? মেহেক, সরি মা, কিন্তু এই বিয়ে নিয়ে সত্যিই আমাকে তোমরা বাঁচাতে পারবে না। আমিও তোমাদেরও ক্ষমা করতে পারবো না। মরে যেতে তো ইচ্ছে করে, কিন্তু পালিয়ে গিয়ে জীবন নয়। জীবনের আরেক নাম চেষ্টা। নিজের জন্য বাঁচবো, বাবা মায়ের জন্য বাঁচবো, নিজের স্বপ্নের জন্য বাঁচবো। সেটা করেই তো এতদিন বেঁচে ছিলাম, কিন্তু শেষে তোমরা আমার সাথে এমনটা মানুষের জীবন জড়িয়ে দিলে, শেষ করে দিলে। মাহিদের খারাপ লাগলো, সে বলল, দেখো মেঘ, তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি চাইবো? এমন ভালো তোমাকে আমি বাসিনি। তোমার সুখের পথে আমি কখনো কাঁটা হয়ে দাঁড়াবো না। যেখানে ভালো থাকবে সেখানটায় আমি কখনো যাব না। এমন ভালো আমি তোমাকে বাসিনি। তুমি আমার জন্য ভালো থাকবে না কিংবা আমার জন্য কষ্ট পাবে, এমন ভালো আমি তোমাকে বাসিনি। দরকার পড়লে হাসতে হাসতে পুরো দুনিয়া ছেড়ে দিব, তবুও আমি তোমার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়াবো না। যেখানটায় তুমি ভালো থাকবে আমি সেখানটায় তোমাকে ভালো রাখবো। প্রয়োজন হলে সব কিছু ছিন্ন ভিন্ন করে হলেও আমি দূরে সরে যাব। এতটাই দূরে সরে যাব যেন তোমাকে কিংবা তোমার ক্ষতি না হয়। আমি ততটা দূরে যেতেও রাজি, তবু তোমার খারাপটা আমি চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো। তুমি তোমার নিজের ভালোটা দেখে তুমি সেখানটায় থাকো। মাহিদের চোখ থেকে ছোট ছোট বৃষ্টির কণার মতো জল গড়িয়ে পড়ছে। সেখানে সবার সামনে থেকে মাথা নিচু করে চলে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল মাহিদের দিকে। মাহিদের বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। পরে তাদের পুরো ঘটনা বুঝালেন আমির মির্জা। মির্জা মাহিদের কথা ভেবে মনে মনে বললেন, মেয়েটা তোকে বুঝতেই পারলো না আমি যে ওকে কত বড় দামি জিনিস দিয়েছি, তার মূল্য ও দিতেই পারলো না। এই অবহেলা না জানি কোন বিচ্ছেদের ডাক দিচ্ছে। সেখান থেকে আমিও চলে আসলাম। এদিকে মাহিদ নিজের রুমের ব্যালকনিতে গিয়ে বসে আছে। চোখ শুধু ওই নীল আকাশের জ্যোৎস্না ভরা রাতের তারাগুলো দেখছে। বুকের ভেতর এক চাপা কষ্ট নিয়ে তাকিয়ে আছে। মা বাবাও এই বাড়িতে থেকেছে, যার জন্য এক প্রকার বাধ্য হয়ে আমাকে থাকতে হলো। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ালাম। মনে হলো একবার ভেতরে ঢুকি। বেশ গোছানো রুমটা। হঠাৎ বেডের কর্নার সাইডের টেবিলের উপর নিজের ছবি দেখে আকাশ থেকে পড়লাম। মনে হলো ছবিটা প্রায় যখন স্কুলে পড়তাম, সম্ভবত ক্লাস 8-এর। ছবিতে আমি স্কুল ড্রেস পরা, দুই পাশে দুটো বিনুনি, উস্কো খুস্কো হয়ে আছে চুলগুলো, গলায় নীল রঙের আইডি কার্ড ঝোলানো। বিকেল টাইমে সকল কোচিং ক্লাস শেষ করে হেঁটে বাড়ি ফিরছি। সারাদিন খাটাখাটনি করার জন্য সারা গা ঘেমে ভিজে গেছে। চেহারায় কোনো লাবণ্য নেই, কালচে ভাব। সারা মুখ কালো হয়ে গেছে। মুখে রাত জাগার ফলে অনেক ব্রণ উঠে বসে আছে। এমনকি একটি অদ্ভুত ছবি তোলা, আবার সেই ছবি খুব যত্ন করে সাজিয়ে রাখা। কেউ বলবে না আসলে এটা আমি, কিন্তু বুঝতে পারছিলাম না এটা এখানে থাকার কারণ কি। যতদূর বুঝতে পারছি এটা মাহিদের কাজ। মাহিদের কাছে আমার এই ছবি কেন থাকবে, এবং আমার কোনো কিছু এখানে থাকবে না।
ফ্রেম থেকে ছবিটা বের করে আনলাম। যেই না ছিঁড়তে যাব তখনই কেউ বলে চিৎকার করে উঠল। পাশে তাকাতেই দেখতে পাই মাহিদ স্যার। আমার জিনিসে একদম হাত দিবে না বলছি। আপনার জিনিস কিভাবে হলো? এটা আমার ছবি, আমার ছবি আমার পারমিশন ছাড়া কেন এখানে? ওটা আমার। তাই নাকি? আমার ছবি আপনার কাছে কেন? বাঁকা হাসি দিয়ে ছবিটা ছিঁড়তে যাব তখন ওটা তুমি নিও না, ওটাই আমার সব কিছু, ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। মেঘ প্লিজ এমন করো না, তোমার পা ধরে ধরে বলছি। আমি বুঝতে পারিনি, সত্যি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, ক্ষমা করো আমাকে। এই কয়েকটা দিন প্রতিটা রাতে অসহ্য যন্ত্রণা হয়েছে বুকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি সব ছেড়ে দিব, আমাকে এত বড় শাস্তি দিও না। এই ছবি এখানে আসার কারণ কি? পা জড়িয়ে ধরে বলছে, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবা মা গ্রামে থাকতো, আমি শহরে কোনো রকম পড়াশোনা করেছি। একটা বই কেনার টাকাও ছিল না, স্যার আমাকে পড়াতেন, উনি টাকাও দিয়েছিলেন। সেই সময় থেকে তোমাকে ভালোবাসি। আমি স্যারের কাছে তার মেয়ের অনেক গল্প শুনেছি, যখন তার কাছে পড়তাম তখন থেকে একটু একটু করে আমার মনে জায়গা করে নিয়েছে, তাকে কল্পনা করে জীবন সাজিয়েছি। কলেজে থাকাকালীন তাকে এক পলক দেখেছিলাম, তখনই মনে ধরেছিল। আমি একটু একটু করে ভালোবাসতে থাকি, না দেখেও যে ভালোবাসা যায় তা আমার জানা ছিল না। ভালোবাসা মানুষটির জন্য কতটা অপেক্ষা করতে হচ্ছে তা একমাত্র আমিই জানি। সেই কবে দেখেছিলাম, তোমায় চিনবো কীভাবে বলো? ওটা তুমি। আমার মনে শুধু একজনই নারী, সেটা তুমি। তোমার কথা শুনে একটু একটু লজ্জা লাগতো, মুচকে মুচকে হাসতাম, মনে মনে ভয় হতো যদি স্যার জানতে পারে তাহলে আমাকে পড়াবেন না, কলেজ থেকে বের করে দিবেন। স্যারের কাছে পড়ার সময় আমার আচরণ দেখে কিছু আন্দাজ করেছিলেন। সেই দিন বলেছিলেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো। তাকে পাওয়া কিন্তু সহজ নয়, তোমাকে তার যোগ্য হতে হবে, তবেই তোমার ভালোবাসা উপযুক্ত পুরস্কার দিব। তারপর থেকে লেগে পড়ি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াতে। বিশ্বাস করো আমি খারাপ নই, আমি জানি তুমি আশাকে ভালোবাসতা, ও তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। সেই দিন তখন রাগ উঠে গেছিলো, একটা অচেনা মেয়ের ঠোঁটে কেন আমার ঠোঁট মিশবে? আমার সব কিছুর উপর তোমার অধিকার আছে, সেখানে কেউ হস্তক্ষেপ করুক আমার সহ্য হয় না। আমি কি জানতাম তুমি জানলে কখনো ওই ঠোঁট ছেড়ে দিতাম না। প্লিজ মেঘ। এত কিছু বললো কিন্তু একটুও খারাপ লাগা কাজ করছে না, শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে আছি আর মাহিদ পা জড়িয়ে ধরে আছে। খুব কষ্ট হচ্ছে তাই না? আমিও একদিন এরকম কষ্ট পেয়েছিলাম। শেষ পর্যন্ত কি হলো? আপনার একটা ভুল আপনার সীমাহীন ভালোবাসাকেও হার মানিয়ে দিল। তিলে তিলে ভালোবাসা মানুষটির জন্য নিজেকে তৈরি করেছি। খুব ভালোবাসেন তাই না? সেই রকম ভালোবেসেছি আমি আমার স্বপ্নকে, আর সেটা আপনি শেষ করেছেন। আমি চলে যাব, থাকবো না এখানে আর কোনো দিন আমাকে দেখতে পাবেন না। নতুন কাউকে নিয়ে জীবন শুরু করুন। এত বড় শাস্তি আমাকে দিও না মেঘ, আমি তোমাকে চিনতে পারিনি তাই বলে আমার সাথে এমন করবে? আপনি আমাকে কোনো দিনও পাবেন না, এটাই শাস্তি। কেউ পাবে না আমাকে, চিরতরে হারিয়ে যাব। পা ছাড়িয়ে বেরিয়ে আসলাম আর ভেতরে মাহিদ স্যার সেই ফেলে রাখা ছবিটা বুকে জড়িয়ে নিয়ে কাঁদছে। কেন ভাগ্য মাহিদের সাথে নিষ্ঠুর খেলা খেলছে? মেহেক মাহিদের ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, জীবন আসলে ওর সাথে এমন কেন করছে? যাকে পাগলের মতো ভালোবেসেছিল সে তো চরম কষ্ট দিয়ে ছেড়েছে। যাকে কখনো ভাবেইনি সে তাকে পাগলের মতো ভালোবাসে। শুধুমাত্র তাকে পাওয়ার জন্য কত জীবনের সাথে লড়াই করেছে। এত ভালোবাসা থাকার পরও সে ক্ষমার অযোগ্য। কেন জীবনে নিষ্ঠুর খেলা খেলছে? এই দুটো জীবনের পরিসমাপ্তি কোথায় সেটা কি কেউ জানে? রাগে কটমট করতে করতে, আপনাদের এই আদিক্ষেতা একটু বন্ধ করুন, বেশি ভালো মানুষই হয়ে যাচ্ছে। মেহেক, তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওনারা তোমাকে কতটা ভালোবাসা জানো? এসব কথা বলছো? তোমার একটা চড়ে হবে না, সরি বলো। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের কেউ না বলেই হনহন করে মাহিদের রুমে চলে আসলাম। রাগে ফুঁসছি, এছাড়া আর কি করব? সবাই ইচ্ছা মতো যা ইচ্ছা আমাকে বলে যাচ্ছে, আমার দিকটা কেউ দেখছে না। বাবা কি বললো আমাকে? ওদের কাছে না, বেশ চলে যাব অনেক দূরে, আর ফিরবো না ওদের কাছে, কারো কাছে ফিরবো না। আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে এরা। আমার কি অপরাধ ছিল যে জীবনটাকে এইভাবে শেষ করে দিল? চোখের পানি মুছতে মুছতে এর মূল্য সবাইকে দিতে হবে। খুব তো মাহিদের জন্য দরদ, তাই না? এই মাহিদের জন্য তোমাদের সব হারাতে হবে। এতক্ষণ মাহিদ রুমে ছিল, কোনো এক সংকোচে মেহেকের সামনে যেতে পারেনি। হুট করে মেহেককে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে যায়। কেন জানি মনে হলো ড্রয়িং রুমে কিছু একটা হয়েছে। হন্তদন্ত হয়ে ছুটে যায় ড্রয়িং রুমে। সবাই থমথমে অবস্থায় বসে আছে। মনে হয় ঝড় আসার পূর্বে যেমন পরিবেশ শান্ত থাকে ঠিক তেমনই। মাহিদ তার বাবার কাছে জিজ্ঞেস করে, কি হয়েছে মেঘ, ওরকম ছুটে আসলে কেন? এতক্ষণ তো এখানে ছিলে না, কত বড় ঝড় উঠেছিল। কি আশ্চর্য হয়ে, ঝড় মানে? হ্যাঁ মেয়ে, সকল সীমা পার হয়ে গেছে, এর বেশি উদ্ধত হয়ে গেছে এখানে থাকলে বুঝতে। দেখ বাবা,
মেহেক ছোটোখাটো ভুল করেছে, ও একটু বেশি রাগারাগি করে ফেলেছে বড়দের সাথে। এই নিয়ে তুই ওর সাথে একদম রাগারাগি করবি না। ওর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাতে এমন করাই স্বাভাবিক, কিন্তু ওকে একটু সময় দে, ঠিক হয়ে যাবে। তুই এই নিয়ে একটা কথাও মেহেককে বলবি না, ওর সাথে কোনো রকম ঝামেলা করবি না। মেয়েটার মন এমনিতেই ভালো নেই, তুই গিয়ে ঘুমা এখন। কি হয়েছিল আমার যাওয়ার পর? তখন তো তাড়াহুড়া করে কোনো রকম খাবার খেয়ে উঠে গেলি, তারপর ওই একটু মেহেকের সাথে রাগারাগি হয়েছে। রাগারাগি নয়, ও একটু বেশি বাড়াবাড়ি করছে। শোনো তাহলে সব ঘটে যাওয়া সবটা খুলে বলেন। মাহিদ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। একটু সময়ের মধ্যে এতটা হাইপার হয়ে গেছে মেহেক। বুঝতে পারছে সবটা ওর বাবা মায়ের চাপের জন্য অতিরিক্ত বাজে ব্যবহার করে ফেলেছে। সবাই শোনো, মেয়েকে একটা বিষয় নিয়ে বারবার বলো না। ও অনেক কষ্ট পেয়েছে, আমি জানি ওর কষ্টটা। আমি বিয়েটা করেছি, এবার আমাদেরকে সামলাতে দাও। মেহেকের বাবার কাছে গিয়ে, বাবা আপনি ওকে বকবেন না, ওকে একটু একা থাকতে দিন। আর ওর উপর চাপ সৃষ্টি করবেন না। ওকে দেখলেই বোঝা যায় ও কতটা ডিপ্রেশনে আছে। আর মানসিক চাপ দেওয়া ঠিক হবে না, হিতে বিপরীত হতে পারে। মেহেকের মা মাহিদের কাছে গিয়ে বললেন, দেখো বাবা, ও একটু বেশিই করছে। একটা জিনিস বারবার উঠিয়ে আনছে। কি বিরক্ত হবে না বলো তো? ওর জীবনটা তো থেমে নেই। তাহলে ও যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। এখন অতীত ভাবার তো সময় না। কিন্তু ওকে আমি অনেক কষ্টের উপর পেয়েছি মা। আর কোনো ভুল বোঝাবুঝি আমাদের দূরত্ব বাড়ুক আমি চাই না। আমাদের সম্পর্কটা শুরুতেই ভেঙে যাক। আমি ওকে ভালোবাসি, একটা ভুলের মাসও চরমভাবে পাচ্ছি। আর চাই না, আমি সবটা সামনে নিব। আমি ওকে না বুঝেই একটা চড় দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও মাহি। মেয়েটা বড্ড বেশি জেদি আর অভিমানী, যখন তখন হুট করে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। সবাই মিলে বলল, হ্যাঁ মাহিদ, এখন মেহেকের কাছে যাও, অনেক রাত হয়ে গেছে। যাচ্ছি। মাহিদের বুক কেঁপে উঠছে অজানা আতঙ্কে, তবুও রুমের দিকে অগ্রসর হচ্ছে। মাহিদের রুমে এসে দেখতে পায় মেহেক মাথায় 2 হাত দিয়ে বসে আছে। মেহেককে বসে থাকতে দেখে পাশে গিয়ে বসলো। মেহেকের মুখের দিকে তাকাতেই দেখতে পায় গাল লাল হয়ে গেছে, ফর্সা গালে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। যখনই গালে আলতো করে ছুঁতে যায় তখনই মেহেক হাতটা মুঠো করে ধরে ফেলে। মাহিদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, কি ভেবেছেন সবটা মুখ বুজে শুয়ে যাব? কখনো না। আপনি এবং আপনার শ্বশুর দুজনের ভুলের মাসুল গুনতে হবে। একটা কথা ভালো করে শুনে রাখুন, দীর্ঘশ্বাস কখনো বিফলে যায় না। সেখানে আমার দীর্ঘশ্বাস তো আপনাদের দুজনের জীবনেই আছে, তার শাস্তি তো পেতেই হবে। বলেই সেখান থেকে উঠে গেলাম। দেখো বাবা মা যা বলেছেন তা ভুলে যাও। যা হবার তা হয়ে গেছে। এবার মাথা ঠান্ডা করো, অনেক রাত হয়ে গেছে। আর ঝামেলা ভালো লাগছে না। কারা বাবা মা? ওরা আমার কেউ না। যে বাবা মা নিজের সন্তানকে বুঝতে পারে না তারা কখনোই আপন নয়। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এখন অবধি আমার সাথে যা হয়েছে তা শুধু আপনার জন্য হয়েছে। আমার জীবনটা আপনার জন্যই শেষ হয়ে গেছে। জোর করে শরীর ঠিকই পাওয়া যায়, কিন্তু মন পাওয়া না গেলে সারা জীবন আফসোসে জীবন কাটাতে হয়। মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মানসিক শাস্তি যথেষ্ট, বুঝেছেন? যদি চান সেটা না হোক তবে আমার রাস্তায় কখনো আসবেন না। অনেক রাত হয়ে গেছে, ঘুমান, ডিস্টার্ব করবে না দয়া করে। মাহিদ উঠে দাঁড়িয়ে বলল, আমি লজ্জিত আমার কাজের জন্য। এবার কি ক্ষমা করা যায় না? বলেই একটু একটু এগিয়ে আসছে। পেছন ঘুরে দেখতে পেলাম মাহিদ স্যার আমার দিকে এগিয়ে আসছেন। জানি না ওনার ঠিক কী মতলব আছে, এগিয়ে আসাতে আমিও পিছিয়ে যাচ্ছি। একসময় দেওয়ালে পিঠ ঠেকে গেল, চমকে উঠলাম। এ কি, আপনি এগিয়ে কেন আসছেন? একদম আমার কাছে আসবেন না, ভয় পেয়ে। 2 পাশে 2 হাত দেয়ালে ভর দিয়ে ঝুঁকে বলে উঠল, কেন আসতে পারি না? এবার এইসবের শেষ হওয়া দরকার। অনেকটা হাঁপিয়ে গেছি। খবরদার আঙুল উঁচিয়ে একদম আমাকে ছোবেন না। আপনি আমার যোগ্য নন। আপনার লজ্জা হয় না যে এত কিছুর পরেও আমার পেছনে পড়ে আছেন? যারা ভালোবাসতে জানে তারা লজ্জাবিহীন হয়। আমি সেই দিনই ভুলটা করেছি যেদিন ভালোবেসেছি। আর তার মাসুল এখন অবধি দিতে হচ্ছে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সেই ছিল মেহেক। যদি এটা বুঝতাম তাহলে কি ওই কাজটা করতাম? কখনো না। এরপরেও তোমার মনে হয় আমি অপরাধী? আচ্ছা একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো না, সেখানে আদৌ ভালোবাসা নামে কোনো ভাষা আছে কি না? দেখুন, আমি কিছু শুনতে চাই না, আর না কিছু দেখতে চাই। আমি তো বলছি তুমি যা বলবো তাই শুনবো। প্রয়োজনে আমি আমার শখের পেশাও ছেড়ে দিব। বেশ একবার তোমার জীবনে জায়গা দাও, দেখো সবটা ভুলে যাও, আমিও ভুলে যাব। আবার নতুন করে সবটা শুরু করব, প্লিজ। এটা আপনার কাছে যা ইচ্ছা তাই মনে হচ্ছে। এটা গোটা জীবন
আমি কোনো দিন চাই না আপনার সাথে থাকতে। আমার দম বন্ধ হয়ে আসে। নষ্টামের একটা লিমিট আছে। আপনার বিহেভিয়ারে বলে দিচ্ছে আপনার মতলব ভালো না, বিরক্তিকর সুরে। মেয়ে দেখলেই খালি আপনাদের ছেলেদের। মেহেক, কি বলতে চাও তুমি? খারাপ কিছু দেখেছো আমার মধ্যে? কি বলতে চাও? আমি তোমার কাছে আসবো না? আর কার কাছে যাব? কি বোঝাতে চাইছো তুমি? আমি বেহায়া? বেহায়া কাকে বলে জানো? আমি সেই বেহায়া শুধু তোমার জন্য। সেদিন যদি জানতাম ওইটা তুমি, তাহলে ওই ঠোঁটটা এত সহজে ছেড়ে দিতাম নাকি? আর কি বলে নষ্টা? আমাকে নষ্টা বলে মনে হয়? ভালোবেসেছি, কাউকে নষ্ট করিনি। একদম আমার চরিত্রে আঙ্গুল তুলবে না। জীবনে কম মেয়ে পেছনে পড়িনি। যদি তাই হতো না তাহলে তোমার করা প্রত্যেকটা অপমান মুখ বুজে সহ্য করতাম না। তোমাকে আর কি বলবো, নিজের হাতে সব কিছু শেষ করে দিয়েছি। আমি তোমার জন্য সব কিছু করেছি। তুমি এমন একজনকে ভালোবাসলে যে তোমাকে বোঝেনি, কিন্তু আমি বুঝি। তাই তো এতটা অপেক্ষা করে বসেছিলাম। যাকে অনেক তো হলো, এবার শেষ করে আমার ধৈর্যের ভাঁত ভেঙে গেছে। এবার অন্তত চাই তোমাকে। বলেই আরও কাছে আসতে লাগলো। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত নিজের হাতে মাহিদ স্যারের গালে চড় মেরে দিলাম। হঠাৎ তিনি আমার থেকে এক ধাপ পিছিয়ে গেলেন, গালে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে আছেন। কি করব বুঝতে পারছি না। একে তো মন মেজাজ ভালো নেই, তার উপর এসব বিরক্তিকর। রেগে বলে উঠল, তুমি আমাকে চড় মারলে? কি চেয়েছি আমি? এতটুকু তো যা আমার অধিকারের বাইরে তো কিছু নয় তাহলে?